আমরা অধ্যায় 3-এ ছিলাম, বলে ছিলাম, ভালো কথা। আজকে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র দেখব। তার আগে গতকালকে আমরা যে বলের ঘাত বল এগুলো পড়েছিলাম, সেগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন তো নাই আপাতত, আছে? এগুলোর অঙ্ক আমরা করাবো সামনে, তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা আজকে চলে যাব হচ্ছে সরাসরি নিউটনের গতির তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রটা হচ্ছে, ধরো, সবাই মনে রাখতে পারে কারণ খুবই সিম্পল একটা সূত্র, কিন্তু সবাই বোঝে না। এখানে অনেক রকম কনফিউশন বা মিসকনসেপশন ক্রিয়েট হওয়ার জায়গা আছে। তো ওই জায়গাগুলো নিয়ে আজকে কথা বলবো। তৃতীয় সূত্রটা বলা কি হয়েছে, বলা হয়েছে কি বলতো একটু তৃতীয় সূত্রে? প্রতিটি ক্রিয়ারই প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, খুব ভালো কথা। হ্যাঁ, বইয়ের মধ্যে একটা কি বলা আছে বলো একটু আমাকে। বল প্রয়োগ করে, ওই তো একই কথা। প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা যেমন একটু সংক্ষিপ্ত কথা, বইয়ে যেটা বলা আছে সেটা একটু লম্বা কথা। কোন সমস্যা নেই। এখন এখানে তোমাদের যেই জিনিসটা আসলে নোট করতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলে বলে ধরনের বলের কথা আমরা বলছি। তার মানে ক্রিয়া বল বলে কিছু একটা আছে, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল বলে কোনো কিছু একটা আছে, ঠিক আছে? তো এই ক্রিয়া বল কি এবং প্রতিক্রিয়া বল কি সেটা বলার আগে নিউটনের গতিজ সূত্রের প্রযোজ্যতা বা শর্তটা একটু লিখে দিই। শর্ত হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করবে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করবে না। তার মানে আমি কি এটা ধরতে পারি যে এখানে যেটা বলা হয়েছে, ক্রিয়া এবং প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেখানে অ্যাটলিস্ট দুটো বস্তু যদি ইনভলভ না হয় তাহলে তো আমি এই শর্তটা অ্যাপ্লাই করতে পারবো না যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না। জিনিসটা কি মেক সেন্স করে তোমাদের কাছে? মেক সেন্স করে না। আমরা যখন বলতেছি ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, তার মানে কি? তার মানে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করে, ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়া যদি ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করে তাহলে নিউটনের গতি সূত্রে, তৃতীয় সূত্রে, ক্রিয়ার কথাও বলা আছে, প্রতিক্রিয়ার কথাও বলা আছে। একটা বস্তু যদি ইনভলভ থাকে তাহলে কি শুধুমাত্র একটা বস্তু দিয়ে তৃতীয় সূত্রটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো? আমি এটাই বলতে চাচ্ছি যে যদি নিউটনের তৃতীয় সূত্রটাকে আমার ব্যাখ্যা করতে হয় অবশ্যই কি করতে হবে, দুইটা বস্তুকে নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? এখন এই দুইটা বস্তুর আলোচনা কিরকম হইতে পারে, কিভাবে দেখতে, মানে কিভাবে হইতে পারে, সেটা বোঝার জন্য আমরা একটা সংঘর্ষের উদাহরণ দেখব। নর্মালি আমরা সংঘর্ষ বলতে কি বুঝি? কলিশন বানানটা কি ঠিক আছে দেখো তো, নাকি ডাবল এস হবে? কি হবে? না, ইউ নাই। আচ্ছা, সংঘর্ষ হওয়ার অর্থ হচ্ছে দুইটা বস্তু একজন আরেকজনের উপর বল প্রয়োগ করবে। ভুল বলছি? একটা এক্সাম্পল দেখো, হ্যাঁ। না, বিপরীতে হইতেই হবে তা না, একটা এক্সাম্পল দেখো। মনে করো এটা একটা, যেহেতু দুইটা বস্তুর কথা বলা আছে তাই এটাকে আমরা বললাম M1 ভরের বস্তু, ঠিক আছে? এই M1 ভরের বস্তু, মনে করো, সামনের দিকে অগ্রসর হচ্ছে U1 পরিমাণ আদিবেগ নিয়ে, ঠিক আছে? এবং আমাদের কাছে আরেকটা বস্তু আছে, সেটার ভর মনে করো হচ্ছে M2 ভর। এবং এই M2 ভরের বস্তু, এটাও দেখো, খেয়াল করে দেখো, একই দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু তার আদিবেগের মানটা হচ্ছে U2। আমাদের শর্তে বলে দেওয়া আছে, প্রশ্নে বলে দেওয়া আছে U1 ইজ গ্রেটার দ্যান U2। পিছনে যেই বস্তুটা পিছিয়ে আছে তার বেগের মান সামনের বেগের মানের থেকে বেশি, এটা বলা আছে। একটা নির্দিষ্ট সময় পর তোমরা কি ইমাজিন করতে পারছো M1 ভরের বস্তুটা পিছন থেকে এসে M2 ভরের বস্তুটার সাথে ধাক্কা দিবে? ওর বেগ যেহেতু আস্তে আস্তে বাড়তেছে, তাদের মধ্যবর্তী যে গ্যাপ আছে আস্তে আস্তে কি করবে, কমবে। এবং কমে গিয়ে একটা সময় গিয়ে দেখবো যে দুইজনের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে, তাই না?
আচ্ছা, এখন আমাকে একটু কষ্ট করে বলো, এই সংঘর্ষটা শুরু করতেছে কে, ইনিশিয়েট করতেছে কে? M1, কারণ তার বেগ যেহেতু বেশি, সে পিছন থেকে এসে সর্বপ্রথম সংস্পর্শটা দিবে M2 ভরের বস্তুর উপর, বুঝতে পারছো? যার কারণে সংঘর্ষ হবে। আমি কি তাহলে বলতে পারি সংঘর্ষ হওয়ার জন্য সংস্পর্শ হওয়া জরুরি? সংস্পর্শ মানে পরস্পর পরস্পরকে টাচ করবে, এটাকেই সংস্পর্শ বলে, ঠিক আছে? সো M1 ভরের বস্তুটা কি করতেছে, তার অতিরিক্ত বেগের জন্য M2 ভরের বস্তুর সাথে এসে একটা সংঘর্ষ করতেছে, ঠিক আছে? আমি আবারও জিজ্ঞেস করি, এই সংঘর্ষটা সূচনা করেছে কে? M1 ভরের বস্তু। সো M1 ভরের বস্তু তার U1 বেগে এসে M2 ভরের বস্তুকে যখন ধাক্কা দিবে, আমরা কি বলতে পারি M2 ভরের বস্তুর উপর একটা বাহ্যিক বল প্রযুক্ত হবে? কে করবে প্রয়োগ? M1 করবে। আমার এর আগ পর্যন্ত কোনো সংস্পর্শ ছিল, কোনো বল ছিল? সর্বপ্রথম M1 M2 কে টাচ করে সংস্পর্শ করে বলের সূচনা করেছে, তাই না? সুতরাং আমরা তাহলে এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি না M1 ভরের বস্তুটি একটি ক্রিয়া বল প্রয়োগ করেছে M2 ভরের বস্তুর উপর? বলা যায়। ক্রিয়া বল এই জন্য কারণ এইটা মাত্র সূচনা হয়েছে, ঠিক আছে? আমি এই ক্রিয়া বলকে বললাম, মনে করো হচ্ছে F1। ওকে, এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এর প্রতিক্রিয়া কে দিবে? M2 দিবে। M1 M2-র উপর F1 পরিমাণ ধাক্কা দিচ্ছে, তাহলে M2 কি করবে? M1 এর উপর একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। প্রতিক্রিয়া বলটা তাহলে কে সৃষ্টি করতেছে? কার উপর সৃষ্টি করতেছে? M1 এর উপর। এটাকে বললাম আমরা F2। কালার কোড দিয়ে বুঝাইতেছি। সাদা বস্তুটা যেই বল প্রয়োগ করে সেটাকে সাদা রঙের কালারের বল দিয়ে বুঝাচ্ছি, নীল বস্তুটা যে বল প্রয়োগ করে সেটাকে নীল কালারের রং দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? আমরা কি তাহলে বলতে পারি আমাদের এখানে এই F1 মানেই হচ্ছে ক্রিয়া বল, আর F2 মানে হচ্ছে আমাদের এখানে, এইটাই হচ্ছে একটু আগে যে শর্তটার কথা বললাম না ভাইয়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর কাজ করবে না, সেটার অর্থ দেখে বুঝতে পারতেছো যে ক্রিয়া বল কাজ করছে কার উপর? M2 এর উপর। প্রতিক্রিয়া বল কাজ করছে কার উপর? M1 এর উপর। আবার ক্রিয়া বল দিছে কে? প্রতিক্রিয়া বল দিছে কে? আমরা কি তাহলে এইখান থেকে বলতে পারি যে ক্রিয়া বল দিছে সে প্রতিক্রিয়া বল পাইছে, অথবা যে প্রতিক্রিয়া বল পাইছে সে ক্রিয়া বল দিছে? এখানে প্রতিক্রিয়া বল কে পাইছে? প্রতিক্রিয়া বল কে পাইছে? আমার দিকে তাকিয়ে বলার দরকার নাই, বোর্ডে চিত্র আঁকা আছে, চিত্রে দেখে বলো। প্রতিক্রিয়া বল কে পাইছে? আর M1 যেই বল দিছে সেই বলটাকে কি বলবো? F1, ঠিক আছে? M1 কোন বলটা পাইছে? F2, প্রতিক্রিয়া বল বা F2। আবার M2 কোন বলটা পাইছে? ক্রিয়া বল বা F1, তাই না? তাহলে M2 কোন বল দিছে? প্রতিক্রিয়া বল বা F2। আমি কি ভাইস ভার্সা রিলেশনশিপটা বুঝাইতে পারছি? একটা আরেকটার বিপরীত রিলেশনশিপ, একজন যা দিছে আরেকজন তা পাইছে, একজন যা দিছে অন্যজন তা পাইছে, আবার অন্যজন যা দিছে সে প্রথম জন পাইছে। ব্যাপারটা হচ্ছে এরকম, সম্পর্কটা এরকম, বুঝতে পেরেছি? নিউটন তার তৃতীয় সূত্রে বলেছেন যে এই F1 ইকুয়ালস টু হবে -F2। একটু খেয়াল করে দেখো চিত্রে, F1 এর ডিরেকশনটা কোন দিকে আমাদের? এক্স অক্ষের ডান দিকে না? সো এক্স অক্ষের ডান দিকটাকে তুমি যদি পজিটিভ ধরো, এক্স অক্ষের বাম দিকটাকে তোমার কি ধরতে হবে? অবশ্যই নেগেটিভ ধরতে হবে না? এবং ভেক্টর চিহ্ন মানে ভেক্টর কি দিক মেনে চলে না? সো F1 আর F2 মানে সমান, খুব ভালো কথা, কিন্তু দিকে কি সমান? দিকে বিপরীত না? দিস ইজ বাই আমাদের উপরে একটা, যখন আমরা লিখি যে F1 ইকুয়ালস টু -F2, উপরে একটা ভেক্টর সাইন দেওয়া বাধ্যতামূলক। বইয়ে দেয় নাই, কারণ বইয়ে ভেক্টরকে ভাবে এক্সপ্লেইন করে নাই। কিন্তু এটা মনে রাখবা, যদি তুমি এই অ্যারো সাইন ছাড়া F1 ইকুয়ালস টু -F2 লেখো, ভুল হয় না খুব একটা, এটা প্রচলিত একটা রীতির মধ্যে পড়ে, বাট রীতিটা খুব একটা একসেপ্টেড না। কোন পাশে হবে? কোন পাশে দিছি? F2 কোথায়? দুইটা একই দিক আছে।
উপরের কোন অ্যারোটা? না, এভাবে তো ভেক্টর সাইন প্রকাশ করা হয় না। মানে অ্যারো সাইন এভাবে প্রকাশ করা হয় না। প্রতীক, ইয়েস, প্রতীক, এটা প্রতীক, প্রতীক, সিম্বল, ভেক্টরের সিম্বল। মানে উপরে একটা অ্যারো সাইন থাকলে ওটাকে ভেক্টর বলবো। কখনো কোন শাস্ত্রে আজ পর্যন্ত আমি বিপরীত দিকে অ্যারো দেখিনি। বাট হ্যাঁ, তোমার প্রশ্নটা ঠিক আছে, তোমার যেটা মনে হয়েছে এটা অস্বাভাবিক মনে হওয়া না যে স্যার, কিন্তু ওই জন্যই তো মাইনাস সাইনটা দিছি না। মানে আমরা তো এটাই বলতেছি শুরু থেকে যে দিক নির্ভরতা কিসের দ্বারা প্রকাশ করবে? প্লাস বা মাইনাস দিয়ে। বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? ওকে, ভেরি গুড। এখন এখানে আরেকটা ব্যাপার আছে। মনে করো আমি এই F1 যে ভেক্টর রাশিটা, তার ইয়াটা বললাম এবি, এবি রেখা বরাবর F1 ভেক্টর কাজ করছে, এবং F2 যেটা সেটা মনে করো এডি বরাবর কাজ করছে। ঠিক আছে? তাহলে তুমি F1 ভেক্টর সমান বলবা হচ্ছে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, F2 ভেক্টর সমান বলবা হচ্ছে এ থেকে ডি বিন্দুর দিকে। বুঝতে পারছো? সো F1 ইকুয়ালস টু মাইনাস F2 রাখার পর তোমরা চাইলে এভাবে বলতে পারো ভেক্টর এবি ইকুয়ালস টু মাইনাস ভেক্টর এবি। বুঝতে পারছি? ওকে, বাট এই দুইটা বল সমান হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই পুরো সিস্টেমে, এই পুরো প্রসঙ্গ কাঠামোতে আর কেউ বল দিবে? আর কোনো ফোর্স কি আমি এখন দেখতে পাচ্ছি? গ্র্যাভিটির কথাও কি বলা আছে? ঘর্ষণের কথাও কি বলা আছে? না, কিচ্ছু নাই। সো দ্যাট মিনস যে বল সৃষ্টি করছে সেই তো আমার প্রতিক্রিয়াটা পাবে, পাবে না? এখানে আর কোনো এজেন্ট যেহেতু নাই, সো এই দুটো অবশ্যই সমান হবে। ঠিক আছে? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড। এটাই হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন একটা মিসকনসেপশন দূর করি। জি ভাই, আবার কোথায়? ও হ্যাঁ, F2 তে একটা ভেক্টর ছিল। থ্যাংক ইউ। একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে গিয়ে স্যার যেহেতু বলছেন প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সো আমি দেয়ালে গিয়ে একটা ঘুষি মারলাম, দেয়াল ব্যথা না পায় আমি ব্যথা পাইছি। কেন? এক্স্যাক্টলি, আপনি দেয়ালের উপর ক্রিয়া বল দিচ্ছেন, আর দেয়াল আপনার উপর প্রতিক্রিয়া বল দিচ্ছে। ওই প্রতিক্রিয়া বলটা সহ্য করার মতো ক্ষমতা আপনার হাতের নাই। হাতুড়ির আছে, আপনার হাতের নাই। বুঝতে পারছি? এবার আপনি বলতে পারেন যে স্যার, আমি যদি হাত দিয়ে না মারি হাতুড়ি দিয়ে মারি, মানে হাত দিয়ে ঘুষি মারলে আমার হাত ভাঙবে, হাতুড়ি দিয়ে ঘুষি মারলে দেয়াল ভাঙবে। ভেঙে দিয়ে দিচ্ছি তো স্যার। তাহলে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া কেমনি? ব্যাপারটা বুঝতে হবে। এই যে মাত্র উদাহরণ দিচ্ছি, সংঘর্ষ হওয়ার পর M1 বা M2 ভরের কোনো পরিবর্তন হয়েছে? তাদের শেপে কোনো পরিবর্তন হয়েছে? স্ট্রাকচারে কোনো পরিবর্তন বলছি? বলি নাই। তার মানে আমি এরকম একটা সিচুয়েশনের কথা চিন্তা করতেছি, যেই সিচুয়েশনে সংঘর্ষের পরে ভরের কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু গতকালকে ক্লাসেও দেখছি আমরা, দ্বিতীয় সূত্রের সময়ও আমরা এই ভরকে পরিবর্তিত হইতে দেই নাই, দিছি না। তো আমরা এই কনসিডারেশন গুলো আনবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, মনে করো হাত থেকে তুমি একটা কাচের পিরিচ ফেলে দিছো, ভেঙে টুকরা টুকরা হয়ে টুকরাগুলো চারদিকে অনেক দ্রুত গতিতে ছড়াই যায়, দেখছো না? যত জোরে বা যত উপর থেকে তুমি সেই কাচের টুকরাটা ফেলবা, তত দূরে তোমার কাচের টুকরাগুলা ছিটকায় পড়বে। এটা কি খেয়াল করে দেখছো? এখানেই প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া মানে ব্যাপারটা এরকম না যে বস্তুটা নিজস্ব ভর বজায় রেখে ত্বরণ সৃষ্টি করবে। যদি কোনো কারণে বস্তুর যে কাঠামো আছে, বস্তুর যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা বস্তু ধরে রাখতে পারতেছে না, যদি এরকম হয়, এটা আমরা অন্য একটা অধ্যায়ে পড়বো, পদার্থের গাঠনিক ধর্ম বলে একটা ব্যাপার আছে। ঠিক আছে? ওখানে পীড়ন বিকৃতি এরকম কিছু টার্ম আছে, এটা পরে পড়বো। নর্মালি চিন্তা করে দেখো, তুমি একটা রাবারকে টান দিলে সেটা লম্বা হয়ে যায়, কিন্তু একটা লোহার মানে একটা বারকে যদি তুমি টানাটানি করো, খুব একটা বেশি সে লম্বা হবে না, হবে? আবার হচ্ছে কি, তুমি যদি একটা কাঠের টুকরাকে টানাটানি করো, ও তো লম্বা হবেই না, ওটা ভেঙে যাবে মাঝখান দিয়ে। রাইট? রাবারও ভাঙবে বা ছিঁড়বে, কিন্তু অনেক সময় লাগবে। কে স্থিতিস্থাপক? হ্যাঁ, এক্স্যাক্টলি, স্থিতিস্থাপক না। এই স্থিতিস্থাপকতা ধর্মটা পদার্থের গাঠনিক ধর্মের উপর ডিপেন্ড করে। এটা আমরা আরেকদিন আরেক ক্লাসে বুঝবো। তো আজকে এটা আমাদের আলোচনার বিষয় না। বাট মূল কথা হচ্ছে, তুমি যদি কোনো কারণে বল প্রয়োগ করে বস্তুর কাঠামোই ভেঙে ফেলো,
ওর উপর তো তখন হচ্ছে কি ওই কাঠামো ভাঙার ফলাফল আসবে। ব্যাপারটা বুঝতে পারছো? ওইটা একটু কমপ্লিকেটেড সিনারি, ওটা নিয়ে আমরা এখন চিন্তা করতেছি না। আচ্ছা, গেল। এখন একটা জিনিস বলো, এই যে মাত্র আমরা দেখলাম যে ধাক্কা দিছে, ধাক্কা ধাক্কি হয়েছে, ধাক্কা ধাক্কি কি অনন্তকাল ধরে হইতে থাকবে? এটা তো বুঝতে পারছো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সংঘর্ষ হবে, তারপর কি হবে? যতক্ষণ পর্যন্ত সংঘর্ষ কাজ করছে, যতক্ষণ পর্যন্ত সংস্পর্শ আছে, বল কাজ করছে, ততক্ষণ পর্যন্ত বস্তুর বেগ পরিবর্তিত হইতে থাকবে। কারণ কি, ত্বরণ সৃষ্টি হবে। বল আসা মানেই ত্বরণ সৃষ্টি হওয়া, রাইট? এখন মনে করো এই যে স্টেজটা আছে আমাদের জন্য, এই স্টেজটা t=t সেকেন্ড সময় পর্যন্ত চলছে, ঠিক আছে? তাহলে যতক্ষণ সময় পর্যন্ত চলবে, ততক্ষণ সময় পর্যন্ত আমার কি হবে? ত্বরণ হবে। ব্যাপারটা বুঝতে পারতেছো? F1 বল কার উপর কাজ করছে? M2 এর উপর। তাহলে F1 বলের জন্য কার ত্বরণ হবে? M2 এর ত্বরণ হবে। সেই M2 এর ত্বরণকে আমরা কি বলবো? A2। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? আবার F2 বলটা কার উপর কাজ করছে? M1 এর উপর। সো F2 বলের জন্য কার ত্বরণ সৃষ্টি হবে? M1 এর ত্বরণ সৃষ্টি হবে। যার উপর বল, তার ত্বরণ সৃষ্টি হবে। যে বল প্রয়োগ করছে তার তো ত্বরণ হবে না, হবে? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? গাড়ির উপর বসে তুমি যে এক্সেলারেটরে চাপ দিছো, গাড়ির ত্বরণ হবে না তোমার ত্বরণ হবে? গাড়ির ত্বরণ হবে, এবং গাড়িতে বসে আসতে পারো, তুমিও তখন ত্বরণ অনুভব করবা। কিন্তু তুমি যদি এক্সেলারেটরে চাপ দিয়া বা এক্সেলারেটরের উপর একটা পাথর বসায় গাড়ি ছেড়ে দাও, তুমি গাড়ির বাইরে আসো, তোমার কোনো ত্বরণ হবে না। বল প্রয়োগ করছো তুমি কার উপর? গাড়ির উপর। ত্বরণ হয়েছে কার? গাড়ির। তোমার হাতে একটা ধরো পিং পং বল আছে বা হচ্ছে কি ক্রিকেট বল আছে, তুমি সেই বলটা সামনের দিকে ছুঁড়ে মারতে চাও, তুমি বল প্রয়োগ করছো কার উপর? আচ্ছা, ঠিক আছে, বাট ক্রিকেট বল বা ওই 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 স্ফিয়ারটার ওই গোলকের উপর, তাই না? তো ত্বরণটা কার উপর হচ্ছে? বলের উপর। তোমার উপর তোমার কোনো ত্বরণ হচ্ছে না। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? ফুটবলে কিক মারছো, ত্বরণ কার হয়েছে? তোমার তো কিছু হয় নাই, হয়েছে? সিমিলারলি আমরা M2 ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করছি? F1। সো F1 বলের জন্য কার ত্বরণ হবে? M2 এর ত্বরণ হবে। কত ত্বরণ হবে? A2। আবার F2 বল কার উপর প্রয়োগ করা হয়েছে? M1 এর উপর। সো M1 এর ত্বরণ কত হবে? A1। বুঝতে পারছি? কিন্তু এই ত্বরণ, এই যে A1 আর এই যে A2 ত্বরণ, কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ বল প্রয়োগ করা হবে ততক্ষণ, বা যতক্ষণ সংস্পর্শে আছে ততক্ষণ। তোমার হাতে যে পিং পং বলটা আছে, ওটা যদি দেয়ালে বাড়ি মারো, বাড়ি খায় আবার বাউন্স খায়, বাউন্স খেয়ে আবার আমার দিকে ফিরে আসবে না জিনিসটা? সো এই যতক্ষণ পর্যন্ত তার সাথে আমার এই বাউন্সিং বলের সংস্পর্শ ছিল, ততক্ষণ পর্যন্ত কি সে বলে, তাছাড়া কি পারবে? একবার যখন সে বাউন্স করে আমার দিকে আসছে, তখন কি আর দেয়ালের সাথে আমার এই বলের কোনো সংস্পর্শ আছে? না, থাকবে না। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? এটা প্রত্যেকটা কেসের জন্য প্রযোজ্য। ওকে? এখন মনে করো নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, ত্বরণ আর হচ্ছে না। ত্বরণ হচ্ছে না মানে কি, বেগ এখন পরিবর্তিত হয়ে নতুন একটা বেগ অর্জন করছে, করছে না? আমি মনে করো ধরে নিলাম M1 ভরের, আচ্ছা, তো আমি আমি ধরে নিলাম এই হচ্ছে আমাদের সেই M1 ভর। M1 ভরের নতুন যেই বেগ, সেই বেগের মান মনে করো V1। এবং এই হচ্ছে গিয়ে আমাদের জন্য M2 ভর, এই হচ্ছে আমাদের জন্য M2 ভর। এই M2 ভর এর নতুন বেগ হচ্ছে V2, ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে? এটুকুতে কোনো সমস্যা আছে? কেন বেগ পরিবর্তন হবে? কারণ ত্বরণ হয়েছে। দুইজনের দুই রকম ত্বরণ হয়েছে, দুইজনের ভর কি দুই রকম। And, সোজা কথা, দুইজনের উপর বল একই কাজ করছে। F1 = F2। মানের দিক থেকে F1 - F2 হচ্ছে মান এবং দিক দুইটা বিবেচনা করে। বাট যদি বলি F1 = F2, তখন শুধুমাত্র মান বিবেচনা করে। ক্রিয়া বলের মান যা হবে, প্রতিক্রিয়া বলের মান কি তাই হবে না? সো ব্যাপারটা হচ্ছে, একই মানের বল দুইটা ভিন্ন ভরের বস্তুর উপর কাজ করছে, ত্বরণ কি কখনো সমান হবে? ভিন্ন ভিন্ন হবে না? বলের মান সমান, কিন্তু কি মানে ভরটা ভিন্ন। So, অবশ্যই ত্বরণটাও কি হবে? ভিন্ন হবে। প্রমাণ কি? নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গতকালকে যে কেস 1 দেখছিলাম, মনে আছে? ওখানে আমরা বলেছিলাম এম এ সমানুপাতিক সমান সমান কত? এফ। তাই বলছিলাম না? এখন আমরা যদি এরকম চিন্তা করে দেখি, দেখো এফ দুইজনের ক্ষেত্রেই সমান না? তাহলে আমি যদি এটা এরকম লিখি, M = F/A, কোন সমস্যা আছে? এফ যদি তুমি ধ্রুব রাখো, আমি কি বলতে পারি M সমানুপাতিক 1/A?
দুজনের ক্ষেত্রে এইখানে যে সংঘর্ষ হচ্ছে, এই বলের মান কি ধ্রুব না? বলের মান চেঞ্জ হয়েছে, সমান তাহলে সমান বল মানে কি ধ্রুবক না? সো ধ্রুবক রাখতে হচ্ছে, ধ্রুবক আমি রাখছি না, নিউটনের তৃতীয় সূত্র বলছে এটা ধ্রুবক থাকবে, তাই বলছে না? সো বল যদি ধ্রুবক হয়, দুইটা ভিন্ন ভরের বস্তুর উপর একই পরিমাণ বল কাজ করা মানে কি, দুইটা বস্তুর উপর বল ধ্রুবক না? বল সমান মানেই তো বল ধ্রুবক, রাইট? সো যদি তাই হয় তাহলে ভর এবং ত্বরণের সম্পর্ক কিরকম হবে? ব্যস্তানুপাতিক। তার মানে যার ভর বেশি তার ত্বরণ কম, আর যার ভর কম তার ত্বরণ বেশি। ডাজ দ্যাট মেক সেন্স? এটা নিয়ে কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে? ভেরি গুড, ভেরি গুড। সো আমরা এই জন্য যদি কখনো এরকম প্রশ্ন আসে, দুইটা ভিন্ন ভরের বস্তুর মধ্যে সংঘর্ষ হবার পর তাদের বেগ ভিন্ন ভিন্ন কেন হয়, তাদের বেগ একই কেন হয় না? কারণ সংঘর্ষ হওয়ার ফলে আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র কাজ করে। তৃতীয় সূত্রে বলা আছে প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মান সমান। ভিন্ন দুটি বস্তুর উপর একই পরিমাণ বল কাজ করলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি এম ইকুয়ালস টু এফ বাই এ, অথবা এম সমানুপাতিক 1/a, যেখানে এফ একই বা এফ ধ্রুবক। বুঝতে পারছি? এই জন্য অধিক ভরের বস্তুর ত্বরণ কম এবং মানে কম ভরের বস্তুর ত্বরণ অধিক বা বেশি। বুঝাইতে পারছি? এই কারণে বেগও বেশি। এখন কম ত্বরণ না, মানে যার ভর কম তার ত্বরণ বেশি। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, একটা কম হলে আরেকটা বেশি। এই যে এখানে দেখতে পাচ্ছি এম সমানুপাতিক 1/a। সো যার ভর কম তার ত্বরণ বেশি, যার ত্বরণ কম তার ভর বেশি। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখন এই যে এম সমানুপাতিক এ না বলে আমার মতে বলা উচিত আসলে এ সমানুপাতিক এ। মানে ব্যাপারটা চিন্তা করে রাখো, এম এ ইকুয়ালস টু এফ থেকে তো আমরা এম ইকুয়ালস টু এফ বাই এও বলতে পারি, আবার এ ইকুয়ালস টু এফ বাই এম ও বলতে পারি, পারি না? হুম। এখন এফ যদি ধ্রুবক হয় আমি বলতে পারি এ সমানুপাতিক 1/a। ত্বরণ ভরের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তোমার কাছে যেই বস্তুগুলো আছে, তুমি চাইলে ভারী বস্তু নিয়ে কাজ করতে পারো, তুমি চাইলে হালকা বস্তু নিয়ে কাজ করতে পারো। আমি তোমাদেরকে একটা কথা কোথায় বুঝাইছিলাম যে সমানুপাতিক চিহ্নের উভয় পাশের যে মানে সংকেতের যে দুইটা ক্লোজ থাকে না, একটা ক্লোজ থাকে একটা ওপেন থাকে। আমি বলছিলাম যে পাশটা ওপেন থাকে সেই পাশে স্বাধীন চলক বসাই, যেই পাশটা বন্ধ থাকে সেই পাশটা অধীন চলক বসাই, মনে আছে না? সো একটু জিনিস চিন্তা করে দেখো, যখন তুমি একটা অবজেক্টকে একটা বস্তুকে নিচ্ছ, নিয়ে তার উপর বল প্রয়োগ করছো, তোমার হাতে এই চয়েস আছে না যে তুমি ভারী বস্তুর উপর বল প্রয়োগ করবা আগে নাকি হালকা বস্তুর উপর বল প্রয়োগ করবা, এই ব্যাপারটা আছে না? সো আমরা ভরটাকে কি স্বাধীন চলক চিন্তা করতে পারি না একটা? এই উদাহরণের জন্য ত্বরণটাকেও স্বাধীন চলক চিন্তা করতে পারি আমরা চাইলে। কিভাবে? আমি বেশি ত্বরণ চাই না, আমি ত্বরণ 5 মিটার/সেকেন্ড স্কোয়ার হইতে চাই, এটাও তো আমি ডিসাইড করতে পারি, চাইলে পারি না? কিন্তু স্বাভাবিকভাবে ত্বরণ ডিসাইড করার থেকে ভর ডিসাইড করাটা ইজি। তোমার সামনে বিভিন্ন ভরের বস্তু আছে, যেটা রিয়েল লাইফে থাকে, তুমি একবার ভারী বস্তু নিবা, একবার হালকা বস্তু নিবা। ওই পার্সপেক্টিভ থেকে এ সমানুপাতিক 1/m কথাটা বেশি বেটার। কিন্তু তার মানে এই না এম সমানুপাতিক 1/a বলা যাবে না, ওটাও বলা যাবে। তোমরা কি সেট ফাংশন পড়ছো এখনো? জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2.2 তে ফাংশন আছে, ফাংশনের মধ্যে কি ইনভার্স ফাংশন পড়ছো? y ইকুয়ালস টু এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, আর এফ ইনভার্স এক্স হচ্ছে গিয়ে তার বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন। এক এক ফাংশনের পরে এই সংখ্যাগুলো আছে, এক এক ফাংশন সার্বিক ফাংশন, এগুলোর পরে এগুলো পড়েছো এখনো? হ্যাঁ, উচ্চতর গণিতে, হায়ার ম্যাথে এখন এগুলো তাহলে ধরো নাই? নাই, আচ্ছা ঠিক আছে, সামনে পড়বা, যখন আসবে তখন পড়বা। ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন ব্যাপারটা খুবই সিম্পল। যদি কোডোমেইনের সেটকে ডোমেইন বলো আর ডোমেইনকে কোডোমেইন বানায় ফেলো, সেট হওয়ার জন্য কি আগে কোডোমেইন কোনটা ডোমেইন কোনটা বলে নিতে হয় না? কার্তেশীয় গুণজ থেকে আসে না এটা? এ ক্রস বি করেই তো আসে। এ সেটকে আমরা বলি কি ডোমেইন, আর বি সেটকে বলি কি আমরা কোডোমেইন, তাই না? এ ক্রস বি করলে এ ডোমেইন আর বি কোডোমেইন, যদি বি ক্রস এ করি বি ডোমেইন হয়ে যায়। এটাই হচ্ছে ইনভার্স ফাংশন, মানে দুইটা জাস্ট জায়গা সোয়াপ হয়ে যাবে। সো y ইকুয়ালস টু এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, তার ইনভার্স ফাংশন হচ্ছে x ইকুয়ালস টু এফ অফ, মানে এক্স কে স্বাধীন চলক না বললে তুমি এখন ওয়াই কে স্বাধীন চলক বলতে চাচ্ছ। বুঝাইতে পারছি? সো ওই সেন্স থেকে এ সমানুপাতিক 1/m ও বলা যায়, এম সমানুপাতিক 1/a ও বলা যায়। কিন্তু
পদার্থবিজ্ঞানের দিক থেকে এটা তো ম্যাথের একটা ব্যাখ্যা বললাম, ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে তোমার সামনে বিভিন্ন ঘরের বস্তু আছে, ভারী বস্তু হালকা বস্তুর মধ্যে ডিফারেন্সিয়েট করা ইজি, এন্ড দ্যাট ইজ বাই এ সমানুপাতিক 1/m কথাটা বলা বেশি ইজি। বুঝতে পারছি এতটুকু? ভেরি গুড। সো এই কেন বললাম যে বল একই কিন্তু ত্বরণ ভিন্ন, এটা এমসিকিউতে আসতে পারে। জি জি জি। ওইভাবে ভরটাকে আমার নিতে হবে। তুমি যদি বেশি ত্বরণ সৃষ্টি করতে চাও, তুমি বেশি ভরের বস্তু নিতে পারবে না, তোমাকে কম ভরের বস্তু নিতে হবে। আর তুমি যদি কম ত্বরণ সৃষ্টি করলেও চলে, তখন তুমি ভারী বস্তু নাও। ওইটার মানে হচ্ছে এটা, এম সমানুপাতিক 1/a এর মানে হচ্ছে তুমি ত্বরণ কি বেশি করতে চাও না কম করতে চাও, সেই অনুযায়ী তুমি সিলেক্ট করবা তুমি বেশি ভারী বস্তু নিবা না কম ভারী বস্তু নিবা। আর এ সমানুপাতিক 1/m কথার অর্থ হচ্ছে তুমি আগে ডিসাইড করেছো তুমি বেশি ভারী বস্তু নিবা না কম ভারী বস্তু নিবা, তার ফলাফল হিসেবে বেশি ভারী বস্তুতে ত্বরণ আসবে কম, কম ভারী বস্তুতে ত্বরণ আসবে বেশি, কারণ ফলাফলটা ডিপেন্ডেন্ট, কারণের উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি? ওকে, এখন দেখো। সো আমরা কি তাহলে নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র পড়লাম, তৃতীয় সূত্র, F1 ইকুয়ালস টু মাইনাস F2। F1 কার উপর কাজ করছে? তাহলে F1 ইকুয়ালস টু আমরা বলবো M2 ইন্টু A2 বলবো। অনেকে কি করে জানো, F2 ইকুয়ালস টু M2 A2 লেখে, F1 ইকুয়ালস টু M1 A1 লেখে। কেন বুঝতে পারতেছো? কারণ 1 1 1 1 মিলায় চিত্র দিয়ে, তখন আবার কি করতে হবে, F1 M1 এর উপর কাজ করাইতে হবে, তাহলে আবার এটা তখন ওরকম হবে। কিন্তু আমি যে চিত্র আঁকছি সেই চিত্র অনুযায়ী এটা বুঝতে হবে শুরু করে। বুঝতে পারছো? চিত্র এই জন্যই আমি সবসময় বলি অঙ্কের ক্ষেত্রে চিত্রটা কেন ম্যান্ডেটরি। চিত্র না আঁকলে তুমি এগুলা কেমনে বুঝাবা? এক্স্যাক্টলি। যদি তুমি চিত্র না আঁকো আর F1 ইকুয়ালস টু M1 A1 লিখে দাও, স্যার যদি ওখানে একটু ডিসক্রিপেন্সি পায় কাটিয়ে দিবে তো, স্যারই তো বুঝবে না। বুঝছো? এনিওয়েজ, সো F1 ইকুয়ালস টু হচ্ছে M2 A2 ইকুয়ালস টু মাইনাস F2 এর জায়গায় কি বলবো, M1 A1 বলা যায়। এখন আমি দেখো সেকেন্ড লাইন থেকে আর অ্যারো সাইন দিচ্ছি না এই জন্য, কারণ বই আর অ্যারো সাইনটা কন্টিনিউ করে নাই, বইয়ের মতো সূত্রটা আনতে চাই, দ্যাটস ওয়াই। ঠিক আছে? এখন M2 A2 মানে কি আমরা বলতে পারি V2 মাইনাস U2 ডিভাইডেড বাই T। বুঝি নাই। কারণ F1 বল কার উপর কাজ করছে, F1 কার উপর কাজ করছে, দ্বিতীয় বস্তুর উপর। সো ত্বরণ কার হবে? যখন আমি এটা বোঝাচ্ছিলাম তুমি তখন চোখ বন্ধ করে ঘুমাই দিয়েছিলাম, আমরা একটু চোখ খোলা রাখতে হবে ক্লাসে, বুঝছো? চোখ নাক কান পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখতে হবে। আচ্ছা, এরপর এ A1 এর জায়গায় আমরা কি লিখবো, V1 মাইনাস U1 ডিভাইডেড বাই T। এর টি এর সংজ্ঞা কি, টি কাকে বলবো এখানে? সং- সংঘর্ষকাল, গতিকাল না। কারণ দেখো বস্তুটা তো U1 যখন আছে তখনও গতিশীল আছে, V1 যখন আছে তখনও গতিশীল আছে, তাই না? তো টিটা হচ্ছে সংঘর্ষকাল। সংঘর্ষকাল বলতে সংঘর্ষ। ওকে, থাক, সমস্যা নাই। সো যেটা বলছিলাম যে সংঘর্ষকাল কি দুইটা বস্তু শেয়ার করতেছে না, যতক্ষণ ধরে M1 M2 এর সাথে সংঘর্ষ করবে ততক্ষণ ধরে M2 ও M1 এর সাথেই সংঘর্ষ করবে। ভেরি গুড। সো আমরা যেহেতু একই সংঘর্ষকাল পাচ্ছি, এই দুটো সংঘর্ষকাল পরস্পর পরস্পরের সাথে ক্যান্সেল আউট হয়ে যায় না, করা যায়। এখান থেকে আমরা বলতে পারি M2 V2 মাইনাস M2 U2 ইকুয়ালস টু মাইনাস M1 V1 প্লাস M1 U1 বলা যায়। টি কাটাকাটি করছি, M1 আর M2 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিছি, চলে আসে, বলা যায় এটুকু। এখন আমরা ডান পক্ষ থেকে মাইনাস M1 V1টাকে বাম পক্ষে নিয়ে আসলে সে কি প্লাস হয়ে যাবে না?
আর বাম পক্ষ থেকে -m2u2 কে ডান পক্ষ নিলে সেটাও কি প্লাস হয়ে যাবে না? সো যদি আমরা জাস্ট এই দুইটাকে এদিক ওদিক শিফট করি, তাহলে আমরা এটাকে এখন আমি কিছু বলতেছি না কিন্তু। সো m2 2 প্লাস m1 v1 is equals to m1 u1 plus m2 u2 বলা যায়। আচ্ছা, এটা যদি আমি আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখি, আমরা বলতে পারবো m1 u1 plus m2 u2 is equals to m1 v1 plus m2 v2 বলা যায়। এখন এই কথাটা বলার জন্য আমি কি কি শর্ত পালন করে আসছি সেটা একটু আগে দেখে আসি। আমরা প্রথমে যখন সংঘর্ষ শুরু করছি, সংঘর্ষ হওয়ার আগে প্রথম বস্তুর ভর এবং বেগের গুণফল কত? m1 u1 বলা যায়। দ্বিতীয় বস্তুর ভর এবং বেগের গুণফল কত? m2 u2। আমার কাছে এখানে কয়টা বস্তুর সংঘর্ষ হয়েছে? দুইটা বস্তুর সংঘর্ষ হয়েছে। সুতরাং এখানে আমার ভরবেগও কয়টা আছে? সংঘর্ষের আগে দুইটা ভরবেগ আছে। আমরা যখন বলতেছি ভরবেগের পরিবর্তনের কথা এখানে কিন্তু বলা হচ্ছে না, এখানে শুধু ভরবেগ বলা হচ্ছে। সো m1 u1 হচ্ছে প্রথম বস্তুর সংঘর্ষের আগের ভরবেগ, m2 u2 হচ্ছে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগের ভরবেগ। তাহলে সংঘর্ষের আগে টোটাল সিস্টেমের মোট ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2 বলা যায়। সংঘর্ষের আগে সমগ্র সিস্টেমের সম্পূর্ণ ভরবেগ বা মোট ভরবেগ বা টোটাল ভরবেগ হচ্ছে m1 u1 প্লাস m2 u2। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? বাট আমরা কি পড়ে আসছি ভরবেগ একটা ভেক্টর রাশি? পড়ে আসছি এটা আমরা ভরবেগ একটা ভেক্টর রাশি। তো এই যোগটা যখন করতেছি এটা কি ভেক্টর যোগ নাকি স্কেলার যোগ? অবশ্যই ভেক্টর যোগ, কিন্তু দেখতে স্কেলারের মতো কেন লাগে? কারণ ইউ এর বেগের ডিরেকশন যা, ইউ টু এর বেগের ডিরেকশন তা। সেম দিকে যদি থাকে তখন কি স্কেলারের মতো যোগ করা যায়? এটা আমরা জানি না, ম্যাক্সিমাম ভ্যালু হয়, এটা বুঝাইছিলাম না আমি? বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, ভেরি গুড। সো ইউ ওয়ান এবং ইউ টু, এম ওয়ান এবং এম টু, তাহলে আমি কি বলতে পারি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ বলা যায়। আর এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটা কি বুঝতে পারছো সংঘর্ষের পরে মোট ভরবেগ? নতুন কোনো ভর আসে নাই, নতুন ভরবেগ আসছে। সো সংঘর্ষের পূর্বে না, সংঘর্ষের পরে মোট ভরবেগ বলা যায়। এবং এই পুরা ঘটনাটা ঘটার জন্য আমার সিস্টেমে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল কাজ করে নাই, করছে? যদি করতো তাহলে এরকম হইতো না। অন্য কোনো বাহ্যিক বল আসলে আমার ভি1 ভি2 এরকম রেগুলেট করা যাইতো না। তখন আমি আর এই যে এ সমানুপাতিক 1/m এ কথাটা বলতে পারতাম? কারণ তখন তার সমান বল, একই বল কাজ করতেছে না, করতেছে? আমি বুঝাইতে পারছি জিনিসটা? তো দিস ইজ ওয়াই আমরা বলতে পারি, হ্যাঁ, ভর ও পরিবর্তন, এই জন্যই তো বাহ্যিক কোনো বল কাজ করে না এবং বস্তুর ভরেও অপরিবর্তিত ছিল সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। তাহলে আমরা কি বলতে পারি কোন একটা সিস্টেমে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট এখানে শক্তি বলে কোনো কিছু ইউজ করছি? বলো, ভুল করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ঝাড়িটাও খাইতে হবে এই জন্য, কারণ ভুলগুলা পরে যেন রিপিট না হয়। কারণ শক্তি আসে না, শক্তি হচ্ছে কাজ, কাজ হচ্ছে বল ইন্টু সরণ। এরকম বল ইন্টু সরণ হয়েছে? সেখানে কি হয়েছে? ভরবেগ কাজ করছে। যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে একটা সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সর্বদা সমান থাকবে। এই সমান থাকবে এটাকে আমরা ফিজিক্সে বলি সংরক্ষিত থাকবে। সংরক্ষিত মানে কি? আগে যা ছিল পরে তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই, একই রকম আছে। হ্যাঁ, এটা আমরা তৃতীয় সূত্র থেকে পাই, এটাকে বলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। লেখো, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। অবশ্যই, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। জি, লিখো, সূত্রটা লিখো একটু।
যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, যদি একটি সংঘর্ষে যদি একটি সংঘর্ষে যদি একটি সংঘর্ষে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, যদি একটি সংঘর্ষে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে তাহলে উক্ত সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ উক্ত সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং পরবর্তীতে মোট ভরবেগ পূর্বের মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগ বা পরবর্তীতে মোট ভরবেগ সর্বদা সমান অথবা সংরক্ষিত থাকবে। সর্বদা সমান অথবা সংরক্ষিত থাকবে, কারণ এটা ভরবেগের সমানতা সূত্র না, এটা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। ঠিক আছে, বুঝতে পারছি। এখন এখানে কয়টা বস্তু সংঘর্ষ হয়েছে? দুইটা। তাই আমি উপাদানের জন্য ভরবেগ কয়টা পাইছি? দুইটা। যদি তিনটা বস্তু সংঘর্ষ হইতো তাহলে কি হইতো? যদি 10টা বস্তু সংঘর্ষ হতো তাহলে এই পাশে 10টা, ওই পাশে 10টা। বুঝতে পারছি? কিন্তু এই সূত্র কখনো চেঞ্জ হবে যে কোনো সিচুয়েশনে, বা শর্তটা হচ্ছে কি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে। তৃতীয় সূত্রের একটা সিদ্ধান্ত। মনে হয় না, আমি একটু দেখে বলি। মানে নিউটন এটাকে ক্যালকুলেশনে দিচ্ছে। Let's see. Is the law of conservation. এটা the concept of the law of conservation of momentum is often attributed to Isaac Newton. Yes. And while Newton did not explicitly use the term momentum, his laws led to the understanding of the absence of external force. The momentum of a system remains constant. মানে উনি কখনো নিজে মোমেন্টাম বলে কোনো টার্ম ইউজ করেননি, ওখান থেকে আসছে আর কি। ওকে, এনিওয়েজ, এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে আসছে বোঝা গেছে? বাহ্যিক বল শূন্য হয় এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে, দুইটা একই কথা না। কারণ চিন্তা করে দেখো, যখন আমি বলতেছি যে মানে বাহ্যিক বল শূন্য হয় নাকি, এটা আমার বলো একটু। না, যদি এই পাশ থেকে আমি একটা বাহ্যিক বল F1 দেই, এই পাশ থেকে আরেকটা বাহ্যিক বল F2 দেই, দুটো সমান হয়, তাও তো বাহ্যিক বল শূন্য। শূন্য না, বাহ্যিক বল শূন্য বলা যাবে না। তুমি বলতে পারো বাহ্যিক কোনো বলের অনুপস্থিতিতে অস্তিত্বহীনতা, এই কথাগুলো ইউজ করতে পারো। শূন্য হওয়া আর অস্তিত্বহীনতা কথাটা একরকম না। বুঝতে পারছি? একটা হচ্ছে বাহ্যিক বল উপস্থিত নাই, আরেকটা হচ্ছে বাহ্যিক বল শূন্য। তুমি যখন বসে আছো, তোমার উপর কোনো বাহ্যিক বল কাজ করতেছে? করলে তো করলে তো তোমার ত্বরণ হইতো। যদি তোমার উপর বাহ্যিক বল কাজ, আমি জিজ্ঞেস করছি তোমার উপর কোনো বাহ্যিক বল কাজ করতেছে কিনা, তুই মাথা জাগাইলা যে হ্যাঁ করতেছে। না, করতেছে না। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার উপর মোট বাহ্যিক বল শূন্য। হয় উঠতা বাইলে পড়তা, বা তোমার একটা এক্সেলারেশন থাকতো, সোজা কথা। মানে তোমার কথা দেখো, আমরা তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র পড়ে যদি এখন এই কথা বলি, এই নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলছে বলছে না, বল আছে মানে কি ত্বরণ আছে।
তোমার ত্বরণ কোথায়? তাহলে বল কোথায়? ভাই বলের প্রভাব কারে বলে? ভরবেগ আমরা তো এটা নিউটনের দ্বিতীয় সূত্রে পড়ে আসছি। বল একটা কারণ আর তার প্রভাব বা ফলাফল হচ্ছে বস্তুর ভরবেগ পরিবর্তিত হচ্ছে, বলছি না? তাহলে আমার বলো তোমার ভরবেগ কোথায় পরিবর্তিত হচ্ছে? তাহলে বল কিভাবে আছে? বাসায় গিয়ে যে এই যে তোমরা পড়ো না, এটা হচ্ছে প্রমাণ। পড়লে এইসব কথাবার্তা মাথায় আসতো না। এবং দেখো, এগুলো আসবে, স্যাররা জানে, এবং দ্যাট ইজ ওয়াই পরীক্ষায় প্রশ্ন অমনে করবে, তারপর বাসায় আসবে। অথচ আমি পুরো জিনিসগুলো বুঝাইছি, অনেক সময় নিয়ে বুঝাইছি যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে তার ভরবেগ পরিবর্তিত হচ্ছে। রাইট? তোমার ভরবেগ এখন পরিবর্তিত হচ্ছে শাহরিয়ার? তোমার ভরবেগ এখন পরিবর্তিত হচ্ছে না। তার মানে তোমার উপর কোনো বল আছে? কোনো কার্যকর বল নাই, কারণ তোমার উপর কোনো ত্বরণ নাই। যেহেতু তোমার কোনো ত্বরণ নাই, তাই তোমার উপর কোনো কার্যকর বল নাই। তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে? কিভাবে থাকবে? মানে ভরবেগ তো মানে বুঝাইতে পারছি। এক্স্যাক্টলি। সো বাহ্যিক বল যদি শূন্য হয় এই কথাটা, আর বাহ্যিক বল কাজ না করে বা বাহ্যিক বল উপস্থিত নাই, এটা ভিন্ন কথা। তোমার উপর এখন লব্ধি বল শূন্য, ওজন নিচের দিকে কাজ করতেছে, উপরের দিকে আবার কি আছে? ভাই, খুব ভালো কথা, তুই এটা বলতে চাইছিস, কিন্তু তুই কি এটা মিন করতে মানে বলছিস কি? তাহলে এখন এটা কি টিচারের দায়িত্ব বুঝা নিয়ে তোরা নাম্বার দিবে? তাহলে তুই তর্ক কেন করতেছিস ভাই, বলতো একটু মানে। এই তো এখন দেখ, যদি ভুলে বলে ফেলিস, তাহলে ভুল করছিস, শুধরাই ফেলতে হবে। ও ভাই, ঠিক আছে, চিন্তা করতে হবে, এই চিন্তা করতে পারতে হবে। যেহেতু জিনিসপত্র গুলা পড়তেছো, গতকালকেই করছো, আজকে যদি ইউজ করতে না পারো, তাহলে তো ভাই তোমার পড়াশোনার কোনো মানে, তোমার ইন জেনারেল বলছি, পড়াশোনা করার তো ভ্যালু নাই, আসবে না। বলছিলাম, কখনোই এই কথা বলা যাবে না যে বাহ্যিক বল যদি শূন্য হয়। তুমি হাইয়েস্ট বলতে পারো বাহ্যিক বলের অনুপস্থিতিতে, ঠিক আছে? তার মানে বাহ্যিক বল আসতেই পারবে না, সিস্টেমে আনাই সম্ভব না। এক্স্যাক্টলি। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বলের সাম্য। বলের সাম্য ইংরেজিতে বলে ইকুইলিব্রায়াম অফ ফোর্সেস। ইকুইলিব্রায়াম অফ ফোর্সেস, মনে করো ইকুইলিব্রায়াম স্পেলিং হচ্ছে ইকুইলিব্রায়াম, ডাবল এলও হইতে পারে। না, ডাবল এল না, না বলের প্রকারভেদ না। বলের সাম্য হচ্ছে একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, মানে সাম্য বল এবং অসাম্য বল বলের প্রকারভেদ না, মানে মানে না, এটা এক ধরনের বল না, এটা বল একটা অবস্থা। বল প্রয়োগ হওয়ার পর বস্তুর অবস্থা, এটা কোনো বল না। সাম্য বল বলতে মানে যেমন মহাকর্ষ বল এক ধরনের বল, ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স এক ধরনের বল। সাম্য বল এরকম কোনো বল না। সাম্য বলের সাম্য, এই জন্য এটাকে সাম্য বল বল না, এটা মানে টপিকটার নাম হচ্ছে বলের সাম্য বা সাম্যতা, ইকুইলিব্রায়াম অফ ফোর্সেস। এখানে সাম্য একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন না, গুণ। এক্স্যাক্টলি, এটা বলের একটা গুণগত দিক প্রকাশ করছে। অবস্থা, এক্স্যাক্টলি, অবস্থা মানেই তো গুণ, মানে অ্যাডজেক্টিভ, নট আ নাউন। গ্র্যাভিটি ইজ আ নাউন, ইকুইলিব্রায়াম ইজ নট আ নাউন। ঠিক আছে? আচ্ছা, সো বলের সাম্য জিনিসটা আসলে কি? মনে করো আমরা হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম চিন্তা করতেছি, একটা সারফেস চিন্তা করতেছি পৃথিবীর উপরে। পৃথিবীর উপরে থাকা এই সারফেসের উপরে আমরা মনে করো একটা এম ভরের বক্স রাখছি। একটা বাসা, একটা বিল্ডিং, একটা গাড়ি, এনিথিং, এম ভরের একটা বস্তু আছে, ঠিক আছে? সেই বস্তুর ওজন, ওজন সবসময় কোন দিকে কাজ করে? অভিকর্ষ ত্বরণের দিকে বা খাড়া নিচের দিকে। বলা যায় পৃথিবীর কনটেক্সটে বললে খাড়া নিচের দিকে কাজ করবে, করবে না? এই ওজনকে আমরা এমজি বলবো। এটা আমরা একটু এই চ্যাপ্টারের সামনেই পড়বো, ঠিক আছে? এটাকে আমরা এমজি বলবো। এখন আমরা দেখতে পাচ্ছি
যে এই mg বলটা কে দিছে? পৃথিবীর কেন্দ্র দিছে। কাকে দিছে? বস্তুর উপর দিছে। সেই বস্তুরে তুমি কি করছো? এই সাদা রঙের একটা প্ল্যাটফর্ম দিয়ে আটকাই দিছো, ভূমি দিয়ে আটকাই দিছো। যেমন বেঞ্চ দিয়ে আটকাই দিতে, বা তোমার বেঞ্চ দিয়ে আটকাই দিছি, মানে কিছু না কিছু একটা, রাইট? আটকাই দিছি। আটকায় দেওয়ার ফলে পৃথিবী কি ওরে টানা বন্ধ করে দিবে? পৃথিবী কনস্ট্যান্টলি টানবে না? সো পৃথিবী ট্রাই করবে না, পৃথিবী টানবে, পৃথিবী কনস্ট্যান্টলি টানবে। ঠিক আছে? এই যে পৃথিবী টান দিয়ে ধরে রাখছে, কিন্তু সেই টানের জন্য বস্তুটা নিচে নামতেছে না। বাট নামার চেষ্টা কি করতেছে না? কিভাবে বুঝবো? যদি তুমি এখানে এই সারফেসটা চেঞ্জ করে এখানে যদি কাদামাটি দাও, তাহলে কি দেখবা? নিচে ডেবে যাবে। যদি এখানে পানি দাও, তাহলে কি দেখবা? আরো ইজিলি ডেবে যাবে। পৃথিবীর কেন্দ্রের ফোর্স তো পারে না। না, তাও তো পারবে না। না, পারবে কখন? যদি দূরত্ব চেঞ্জ হয়, ওরা গতিশীল করতে হবে। মানে যদি ব্যাপারটা হচ্ছে কি, কার জন্য যদি বলবো যে এটা হওয়া সম্ভব? আমি যদি এখন বলি যে ধরো তুমি ছাগল হয়ে গেছো, সম্ভব? সম্ভব না। সো ওই কোয়েশ্চেনটা আনা তো অবান্তর। ফার্স্ট অফ অল তুমি যেটা বলতেছো, কেন্দ্রের টান যদি বাড়ে, কেন্দ্রের টান যদি বাড়তে হয়, তাহলে আমার দুইটা জিনিস হইতে হবে। আইদার ওই গ্রহের ভর বা ঘনত্ব বাড়াইতে হবে। পারবা? পৃথিবীর ঘনত্ব হঠাৎ করে বাড়ানো সম্ভব না। আমি বুঝাইতে পারছি? সো হবে না। আবার তুমি যদি হচ্ছে গিয়ে ইয়ে করো, ওই যে কি বলে, চুম্বকের ক্ষেত্রে বলো চুম্বকের টান বাড়াইতে হবে, তোমার কি করতে হবে? দূরত্ব কমাইতে হবে। দূরত্ব কমাইতে তো গতিশীল হচ্ছে। ভিন্ন ধারণা। বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। সো আমরা এই বস্তুটাকে মেঝের উপর রাখছি, বস্তুটাকে পৃথিবী টানতেছে। যেহেতু মেঝেটা শক্ত, দ্যাটস ওয়াই বস্তু নিচে চলে যাচ্ছে না। যদি একটা কি বলে এটাকে কাদামাটির সার্ফেস হতো, আস্তে আস্তে নিচে নেমে যেত। যদি পানি হইতো, আরো তাড়াতাড়ি নিচে নেমে যেত। আর যদি কোনো সার্ফেস না থাকে, ও নিচের দিকে অভিকর্ষ ত্বরণে মুক্ত হবে, পড়তে থাকবে, থাকবে না? আমি কি তাহলে বলতে পারি যে এই সারফেসটা ওকে বাধা দিয়ে রাখছে, নিচে সাদা সারফেসটা ওকে বাধা দিয়ে রাখছে? এখন বাধা দিচ্ছে, খুব ভালো কথা। পৃথিবী কিন্তু, ব্যাপারটা বুঝো, পৃথিবী কিন্তু বস্তুর উপর বল প্রয়োগ করতেছে। বস্তু সেই বলটা, সমান পরিমাণ বল সারফেসের উপর প্রয়োগ করতেছে, তাই নয় কি? তোমাকে পৃথিবী টানতেছে যে এই ওজনে, তুমি তোমার সমান পরিমাণ ভার এই মাটির উপর দিয়ে রাখছো না? তুমি যখন ওই যে ওয়েট মেশিনে উঠো, তোমার ভারের জন্যই তো ওয়েট মেশিনের রিডিং চেঞ্জ হয়, হয় না? তার মানে কি তুমি ওজন প্রয়োগ করছো ওয়েট মেশিনের উপর? না, পৃথিবী তোমাকে টানতেছে। তোমার আর পৃথিবীর মাঝখানে ওয়েট মেশিন চলে আসছে। দ্যাটস ওয়াই তোমার ওজনের সমান একটা ভার, একটা বল কিসের উপর কাজ করা শুরু করছে? ওই সারফেসের উপর বা ওজন মেশিনের উপর কাজ করা শুরু করছে। হ্যাঁ, তারপর তোমাকে ভর দেয়। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? হ্যাঁ। সো তোমাকে টানতেছে পৃথিবী, এটাকে কি বলবা? ওজন। তোমাকে টানতেছে পৃথিবী, এটা হচ্ছে ওজন। তোমার আর পৃথিবীর মাঝখানে কে চলে আসছে? মাটি। মাটির উপর বা সারফেসের উপর তুমি কি করছো? তোমার ওজনের সমান পরিমাণ বল প্রয়োগ করছো। এখন মাটিটা দেখতে কেমন, তার উপর ভিত্তি করে তুমি মাটিতে দাঁড়ায় থাকবা নাকি দেবে যাবা, এটা ডিপেন্ড করবে। মাটিটা যদি কাদা মাটি হয়, তুমি আস্তে আস্তে চোরাবালির মতো ডেবে যাবা। পানি হইলে আরো তাড়াতাড়ি ডুবে যাবা। আর যদি হচ্ছে কি কিছুই না থাকে, তুমি ফ্রি ফল করতে থাকবা। রাইট? ব্যাপারটা কি বুঝতে পারতেছো? বাট মাটি যেহেতু শক্ত, সেই মাটির উপর তুমি তোমার ওজনের সমান পরিমাণ বল দিছো। সবাই কি বলে জানো? বলে যে কোনো বস্তুকে মাটির উপর রাখলে বস্তুর ওজন মাটির উপর নিচের দিকে কাজ করে। ভুল কথা। মানে কাইন্ড অফ ঠিক যে বস্তুর ওজন মাটির উপর নিচের দিকে কাজ করতেছে, কাইন্ড অফ ঠিক, কিন্তু বস্তু নিজের ওজন মাটির উপর দেয় না। বস্তু নিজের ওজনের সমান পরিমাণ বল মাটির উপর দেয়, দুটো ভিন্ন কথা। ওজন যদি সে মাটির উপর দেয়, তার মানে মাটি ওর টানতেছে হয়ে যায়। এক্স্যাক্টলি। ওজন কারে বলে? পৃথিবী তোমার যেই বলে টানে, ওইটারে ওজন বলে। তো তুমি তোমার ওজনের সমান পরিমাণ একটা বল মাটির উপর প্রয়োগ করতেছো, কিন্তু ওজন তুমি প্রয়োগ করতে পারো না। কারণ ওজন প্রয়োগ করে কে? পৃথিবী। কার উপর? তোমার উপর। এটা সংজ্ঞা, ওয়েটের ডেফিনেশন হচ্ছে পৃথিবী তোমাকে যেই বলে আকর্ষণ করবে সেই বলটাকে ওজন বলবো, অন্য কোনো কিছুকে তুমি ওজন বলতে পারবা না। এটা ওজন না, 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 না।
পৃথিবী তোমাকে যেই বলে টানতেছে ওটা হচ্ছে ওজন। তুমিও পৃথিবীর টানতেছো। পৃথিবী যে তোমার টানতেছে, নিউটনের মহাকর্ষ সূত্র পড়ো নাই? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। তো পৃথিবী তোমাকে যদি আকর্ষণ করে, তুমিও পৃথিবীকে আকর্ষণ করছো। ভর কম। ওজন হচ্ছে গিয়ে, হ্যাঁ ওজন মুখে চলে আসবে বাট বলা যাবে না। ওজনটা কি? পৃথিবী তোমাকে যেই বলে টানে ওটা হচ্ছে ওজন, আর তুমি পৃথিবীকে যেই বলে টানো ওটা হচ্ছে মহাকর্ষ বল। ওটা অভিকর্ষ বলো না। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কারণ পৃথিবী তোমাকে টানতেছে, তুমি পৃথিবীকে টানতেছো, এইটা এখানে ফ্যাক্টর না। এখানে ফ্যাক্টর হচ্ছে পৃথিবীর ভর বেশি, তোমার ভর কম, তাই তুমি পৃথিবীর দিকে চলে যাবে। বুঝতে পারছো? এটা আমি একদিন প্রমাণ করে দেখাবো না, ক্যালকুলেশন দিয়ে, যে তোমার যেই টান পৃথিবীর প্রতি, সেটার জন্য পৃথিবীর যে ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণের মানে অনেক কম। দ্যাটস ওয়াই পৃথিবী তোমার দিকে সরে না, তুমি পৃথিবীর দিকে সরে যাও। ঠিক আছে? কারণ পৃথিবীর ভর বেশি। ওই যে আমি একটু আগে বলছি, বল সমান হইলে ভর যদি ভিন্ন হয়, যার ভর যত বেশি তার ত্বরণ তত কম, যার ভর যত কম তার ত্বরণ তত বেশি। বুঝতে পারছি? এখন আমরা এখানে আসি। পৃথিবী এম ভরের বস্তুকে এমজি বলে টানছে। এটা হচ্ছে এমজি বস্তুর ওজন। এমজি বস্তু নিজের ওজনের সমান পরিমাণ বল কার উপর প্রয়োগ করতেছে? মাটির উপরে। মাটি এটাকে পুরাপুরি বাধা দিয়ে রাখছে। ঠিক আছে? সো মাটি কি করতেছে? মাটি বস্তুর ওজনের সমান পরিমাণ বলের ঠিক বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? শোনো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া একটা জোর না? ক্রিয়া প্রতিক্রিয়া জোর আছে না একটা? বুঝতে পারতেছো? প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে এই বল কি জোড়ায় জোড়ায় কাজ করে? সবাই এখানে বলে ওজনের বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে আর, ওজনের বিপরীত প্রতিক্রিয়া উপরের এই লাল ফোর্সটা না। উপরের লাল ফোর্সটা হচ্ছে ওজনের জন্য এম ভরের বস্তু মাটির উপর, ভূমির উপর যে বল প্রয়োগ করছে, সেই বলের বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে এই লাল বলটা। বুঝতে পারছো? এই লাল বলকে আমাদের বইয়ে আর দিয়ে প্রকাশ করে, কোন কোন বইয়ে এটাকে এন দিয়েও প্রকাশ করে। এর মানে হচ্ছে অভিলম্বিক, আল্লাহ অভিকর্ষ করতে আসলে এখানে তো অভিকর্ষ আসবেই না, এখানে আসবে অভিলম্বিক প্রতিক্রিয়া। কি বলবো এটাকে? অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্বিক প্রতিক্রিয়াকে ইংরেজিতে ডাকা হয় নর্মাল রিয়াকশন বলে। ইন ম্যাথমেটিক্স নর্মাল মানে হচ্ছে লম্ব। ইন ম্যাথমেটিক্স নর্মাল মানে হচ্ছে লম্ব। দ্যাট ইজ বিকজ তুমি যদি নর্মালি মাটির উপর দাঁড়াও, শুইতে পারবা না, দাঁড়াইতে হবে, লম্ব হয়ে দাঁড়াইতে হবে। দ্যাটস দ্য নর্মাল। মাটির উপর তুমি যদি শোও, শুয়ে গেছো, তোমার ওজনটা মাটির উপর কেমনে আছে? স্টিল লম্ব ভাবে আছে না? দাঁড়ায় থাকলে তোমার ওজন কিভাবে আছে? লম্ব ভাবে আছে না? সো হোয়াট এভার ইউ ডু, ওজন লম্ব ভাবেই মাটির উপর পড়তেছে, তেস্তা ভাবে পড়তেছে না, পড়তেছে। এই জন্য লম্ব ডিরেকশনটাকে আমরা ম্যাথমেটিক্স এর নর্মাল নামে। সো নর্মাল রিয়াকশন মানে হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। ওই যে প্রপরা অপশমনী অনু কি নির্দুর্বি, হ্যাঁ উপসর্গ, বাংলা উপসর্গ। এই প্রপরা অপশমনী তো হচ্ছে সংস্কৃত, আর অঘা অজ অনা এটা হচ্ছে কি খাঁটি বাংলা, তাই না? এখানে অভি বলে একটা ব্যাপার আছে, খাঁটি বাংলা উপসর্গের মধ্যে অভি আছে। অভি মানে হচ্ছে দিকে, অভিলম্বিক মানে লম্বের দিকে, অভিলম্বিক মানে লম্বের দিকে। সো অভিলম্বিক প্রতিক্রিয়া মানে কি? লম্ব দিকে প্রতিক্রিয়া। অভিলম্বিক প্রতিক্রিয়া মানে লম্ব দিকে প্রতিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, কার লম্ব দিকে প্রতিক্রিয়া? বলো, কার লম্ব দিকে প্রতিক্রিয়া? না, আমরা বললাম অভিলম্বিক প্রতিক্রিয়া মানে হচ্ছে লম্ব দিকে প্রতিক্রিয়া। আমার প্রশ্ন হচ্ছে কার লম্ব দিকে প্রতিক্রিয়াটা কে দিছে? কি সারফেস? পৃথিবীর কেন্দ্র কোথেকে আসতেছে এখানে? পৃথিবীর কেন্দ্র কোথেকে আসলো? আমরা কি এখানে ওজন নিয়ে কোনো কথা বলতেছি? না। আমরা কি একবারও এখানে এখনো মহাকর্ষ সূত্র আনছি? তাহলে পৃথিবীর কেন্দ্র আসলো কোথেকে? পৃথিবীর কেন্দ্র এখানে কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, কতটুকু পর্যন্ত ফ্যাক্টর? পৃথিবীর কেন্দ্র এম ভরের বস্তুকে এমজি ওজনে টানতেছে, ভালো কথা, ওটা ওখানেই শেষ। এমজি ওজনটা বস্তু কার উপর দিচ্ছে?
মাটির উপর ওজনের সমান পরিমাণ বল, ওজন তো দিচ্ছে না, দিচ্ছে? ওজনের সমান পরিমাণ বল কে দিচ্ছে? বস্তু দিচ্ছে। কার উপর দিচ্ছে? মাটির উপর দিচ্ছে। মাটি কি করছে? সার্ফেস কি করছে? ওইটার একটা প্রতিক্রিয়া ফেরত দিছে, বস্তুর দিকে দিচ্ছে। কিন্তু কার লম্ব দিকে? সারফেসের লম্ব দিকে। সারফেস নিজে দিচ্ছে কার দিকে? সারফেসের লম্ব বরাবর দিচ্ছে না এখানে? বস্তুর উপর লম্ব দিচ্ছে। মানে বস্তু যেমন ইচ্ছে তেমন থাকুক, কারণ এখানে দেখো, এই বস্তু, ভাই এখানে বস্তুটা দেখতে হচ্ছে গিয়ে আমি এরকম সুন্দর একটা বক্স আঁকাইছি। বস্তুটা যদি অ্যামিবার মতো হইতো, লম্ব দিক খুঁজে পাবা? বস্তুর উপর বলটা দিচ্ছে যেহেতু সারফেস নিজে বস্তুর উপরে, তাহলে যে দিবে সে ডিরেকশন ঠিক করবে না? নাকি তোমারে যে দেয় তার উপর ডিরেকশন তুমি ছেড়ে দাও? স্যার এটা প্লিজ স্যার একবার স্যার বুঝেন। ব্যাপারটা হচ্ছে যে বল প্রয়োগ করবে ডিরেকশন কি সে ফিক্স করবে না? ওইটা বস্তু ইচ্ছে সারফেসের উপর নিচের দিকে, কিন্তু ওইটা নিয়ে কি ওদের নিয়ে কোনো কথা হচ্ছে? আল্লাহ স্যার কি বললাম তো ভাই বস্তু কেমনে দিচ্ছে সেটা তো আমাদের এখানে আলোচনারই বিষয় না। স্যারদের এমনি কেন বস্তু কিভাবে দিচ্ছে এটা কেন ফ্যাক্টর হবে আমাকে একটু বলো। আমরা কি এখানে বস্তুর বল নিয়ে কোনো কথা বলতেছি? একটা আসলে একটা আইসেই পড়ে, বাট আমি এতক্ষণ ধরে বুঝাইলাম না যে বস্তুর সাথে বস্তুকে টানতেছে কে? ভূমি আছে। সো দ্যাট ইজ ওয়াই বস্তু সেই মাটির উপর বল প্রয়োগ করছে। এখন তোমার ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা জিনিস সিম্পলি বুঝাইতে চাইতেছি আর তোমরা বারবার জিনিসটা পেঁচাইতেছো। মানে প্রশ্ন করবা ভালো কথা, মানে একটু চিন্তা করে করো। তুমি যদি বলো যে বস্তু কোন দিকে দিচ্ছে, এটা তো ডিপেন্ড করবে বস্তু কেমনে আসার উপর। আমি এটা একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। আমি যদি এখন চিন্তা করি যে এটা মনে করি গিয়ে একটা মাটি, মাটির উপর একটা সিলেবাস নাই, বাট তাও বুঝাইতে হইতেছে। এটা ইন্টারমিডিয়েট অ্যাডমিশন টেস্টের জিনিস। চুপ থাকো। দেখো, যদি এরকম একটা আনত তল থাকে, এই আনত তলের উপর যদি আমি এখন এই বক্সটারে প্লেস করি, ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে এভাবে কাজ করবে। তাহলে এখানে কি বস্তু লম্ব হবে বল প্রয়োগ করছে? তাহলে আমাকে বলো বস্তুর এটা কি ফ্যাক্টর? এটা কোন দিকে তো সিচুয়েশন বলবে, বস্তু বলবে। হ্যাঁ। আর আমি যদি ভাই একটা জিনিস বুঝানো শুরু করতে গিয়ে শেষ করতে না পারি, সমস্যা। কিন্তু এই জিনিসটার জন্য কি ওয়েট করা যাইতো না? ইয়েস অর নো? বাট কি? যাও।